নমস্কার। প্রায় এক যুগ হতে চললো আপনাদের জন্য নতুন ভিডিও আনতে পারছি না, আমি ক্ষমা প্রার্থী। বুঝতে হবে যে আমি একজন সঙ্গীত শিক্ষকের পাশাপাশি আমি একজন গৃহস্বামী, আমি একজন হাউস হাজব্যান্ড। ফলে আমার পরিবারের বেশ কিছু দায়িত্ব সেটা আমায় সামলাতে হয়। আমার স্ত্রী একটি ক্রিয়েটিভ কাজের সঙ্গে জড়িত এবং ভীষণ ব্যস্ত, অধিকাংশ সময় তিনি কলকাতায় থাকছেন না। ফলে দুটো ছোট ছোট বাচ্চা সামলে আপনাদের জন্য ভিডিও বানাতে আমি আর পেরে উঠছি না, আমাকে মার্জনা করবেন। আজকে গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে মনে হলো যদি আপনাদের সঙ্গে একটু আড্ডা না মারি তাহলে বোধহয় অপরাধ হবে। আজকের আড্ডার বিষয়বস্তু আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, ভরতের নাট্যশাস্ত্র। আমরা অনেক দিন ধরে বলছি যে আমরা একটা নতুন সিরিজ তৈরি করব, যেই সিরিজটা হবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা। তা সেই কাজটা চলুন আজকে আমরা শুরু করি। ভরতের নাট্যশাস্ত্র গ্রন্থটা নিয়ে অত্যন্ত সহজ কিছু তথ্য আজকে আমরা জেনে নেব। ভরতের নাট্যশাস্ত্র এইটা আমরা বলতে পারি অ্যাস্থেটিক্স বা নন্দনতত্ত্বের একটি আকর গ্রন্থ। সারা পৃথিবীতে নন্দনতত্ত্ব সূত্রপাত হয়, পাশ্চাত্যে সেটা ধরা হয় অ্যারিস্টটলের পোয়েটিক্স, এবং প্রাচ্যে আমাদের দেশে ধরা হয় যে এই ভরতের নাট্যশাস্ত্র থেকে নন্দনতত্ত্ব বা সৌন্দর্য বিজ্ঞান এই বিষয়টি চর্চা আরম্ভ হলো। এবার ভরত মুনি এই গ্রন্থটা রচনা করেন আনুমানিক 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে, এই 400 বছরের মধ্যে। এখানে বলে রাখা প্রয়োজন, ভরত এটা কিন্তু একটা উপাধি, এটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষের নাম নয়। ব্যাস বা বেদব্যাস যেমন উপাধি, সেরকম এটাও কিন্তু একটা উপাধি। ভরতের নাট্যশাস্ত্র একটা বিরাট বই, এর মধ্যে 36টা আলাদা আলাদা চ্যাপ্টার বা অধ্যায় আছে এবং মোট 6000 শ্লোক রয়েছে। নাট্যশাস্ত্র যখন নাম তখন বোঝাই যাচ্ছে এর মূল বিষয়বস্তু হচ্ছে নাটক, কিন্তু নাটকের অনুষঙ্গ হিসেবে সঙ্গীত অর্থাৎ গীত, নৃত্য এবং বাদ্য, এই তিনি সমন্বয় নিয়ে এতে এত বিস্তারিত আলোচনা আছে যে এই গ্রন্থটা যারা আমরা সঙ্গীতের শিক্ষার্থী তাদের জন্য অত্যন্ত জরুরি। ভরতের নাট্যশাস্ত্রের 36টি অধ্যায়ের মধ্যে 17 এবং 28 থেকে 34 এই কটা অধ্যায়ে সঙ্গীত নিয়ে আলোচনা আছে। এবং ভরত এখানে সঙ্গীতের একটা অতি প্রাচীন রূপ, বৈদিক সামগান থেকে আসা যে রূপ, তাকে বলা হতো গান্ধর্ব। এই গান্ধর্ব সঙ্গীত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। যেহেতু বৈদিক সামগানের ঐতিহ্যে এই সঙ্গীত আসে, ফলে এই সঙ্গীত শুধুমাত্র দেবতাদের উদ্দেশ্যেই পরিবেশিত হতো এবং এই সঙ্গীতের পেছনে একটা ভীষণ অনড় এবং রিজিড ব্যাকরণ কাজ করত। আজকে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে খুব সহজ কয়েকটা ডেফিনেশন, স্বর, শ্রুতি, গ্রাম, মূর্ছনা আর জাতি বা জাতি রাগ, এই শব্দগুলোকে ভরত তার গ্রন্থে কিভাবে ব্যাখ্যা করেছেন সেইটা একটু বুঝে নেওয়া। স্বর হচ্ছে সুর বা নোটস বা একটা নোটের ইউনিট। আমাদের এখন আমরা যে স্বরগুলো ব্যবহার করি, সা রে গা মা পা ধা নি, এদের ভালো নাম সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, দৈবত, নিষাদ। ভরতের সময় থেকে এই নামগুলো চালু হয়ে গেছিল, কিন্তু প্রাচীন বৈদিক যে নামগুলো উদাত্ত, অনুদাত্ত, সারিত, স্বরান্তর, মান্দ্র, অতিসার্য এবং ক্রুষ্ট, এই নামগুলোকেও আমরা ভরতের নাট্যশাস্ত্রে পাই। এই নাট্যশাস্ত্রে এই 7টি স্বরের উল্লেখ আছে এবং বলা হয়েছে এই স্বরগুলো সঙ্গীতের মূল ভিত্তি। এদের পিচ বা কম্পাঙ্ক সেটা নির্দিষ্ট, ফলে এই কম্পাঙ্কের মাধ্যমে কানে শুনে আমরা স্বরগুলোকে একটির থেকে আরেকটিকে আলাদা করতে পারি। ভরত মুনি এই বিভিন্ন স্বরের নাম এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে ভীষণভাবে বিস্তারিতভাবে তার গ্রন্থে আলোচনা করেছেন এবং বলেছেন এই স্বরগুলোই সম্মিলিতভাবে একটা সুর বা গানকে তৈরি করে। স্বরের পরে যে বিষয়টা নিয়ে ভরত মুনি খুব বিস্তারিত আলোচনা করেছেন নাট্যশাস্ত্রে সেটি হলো শ্রুতি। শ্রুতি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটা মৌলিক ধারণা এবং প্রথম নাট্যশাস্ত্রেই এই বিষয়ে আমরা বিস্তারিত বৈজ্ঞানিক আলোচনা পাই। শ্রুতি হলো স্বরের মধ্যবর্তী অংশ, স্বরগুলির মধ্যবর্তী সূক্ষ্মতম ধ্বনি বা স্বরগুলোর মধ্যের ব্যবধান। এটাকে খানিকটা আধুনিক সঙ্গীতের সেমিটোন বা কোয়ার্টার নোটের মতো বলা যেতে পারে, কিন্তু আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে মোট
22টা শ্রুতি আছে একটা অক্টেভে, এবং ভরতমুনি শুধুমাত্র এই শ্রুতিগুলির বর্ণনা দেননি, তিনি এমন একটা এক্সপেরিমেন্টের ডেসক্রিপশন দিয়েছেন যে এক্সপেরিমেন্টটা ফলো করে এই শ্রুতিগুলোকে নির্ণয় করা সম্ভব। এবং এই এক্সপেরিমেন্ট পরেই ত্রয়োদশ শতকে সাঙ্গদেব যখন তার সঙ্গীত রত্নাকার লিখবেন, তিনি কিন্তু ভরতের ডেসক্রিপশন অনুযায়ী এই এক্সপেরিমেন্টটাকে আবার করবেন প্রায় 1200-1300 বছর বাদে, এবং তিনি ভরতের সঙ্গে সহমত হবেন। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে শ্রুতি পরীক্ষা বা যুগল বিনা সারণা পরীক্ষা নামে বলা হয়। এটা নিয়ে যদি আলোচনা করতে হয়, এটা একটা আলাদা ভিডিওতে আমরা আলোচনা করব। এর পরের খুব ইন্টারেস্টিং ধারণা হচ্ছে গ্রাম। গ্রাম মানে প্রাচীন সঙ্গীতের স্কেল। আমরা যেমন বলি কিছু মানুষ নিয়ে একটা মানুষের গ্রাম তৈরি হয়, সেরকম কিছু সঙ্গীতের স্বর নিয়ে একটা স্বরগ্রাম তৈরি হয়। অর্থাৎ গ্রাম হলো কিছু স্বরের নির্দিষ্ট বিন্যাস বা একটা স্বর ব্যবস্থা। আধুনিক সঙ্গীতে আমরা যেমন স্কেল বা ঠাট বলি, গ্রাম হচ্ছে সেই কথাটির প্রাচীন রূপ। ভরতের সময় ভরত জানাচ্ছেন 3টে গ্রাম বা স্কেল ব্যবস্থা প্রচলিত ছিল। সরোজ গ্রাম, এটা ছিল সবচেয়ে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ। এর মূল স্বর ছিল সরোজ বা সা। এই গ্রাম থেকেই পরবর্তীকালে রাগ বা জাতির উৎপত্তি হয়। মধ্যম গ্রাম, এর মূল স্বর ছিল মধ্যম বা মা, এবং ভরত দেখিয়েছেন এই মধ্যম গ্রামের শ্রুতিবিন্যাস সরোজ গ্রামের থেকে কিছুটা আলাদা। আরেকটি গ্রাম প্রচলিত ছিল, সেটিকে বলা হতো গান্ধার গ্রাম। তবে বলা হতো গান্ধার গ্রাম মূলত দেবলোকের জন্য, যে কারণে মর্ত্যলোকে মানুষদের মধ্যে এই গ্রামটার খুব একটা প্রচলন ছিল না। এই গ্রামগুলো একটা নির্দিষ্ট নিয়মে স্বর এবং শ্রুতিকে সজ্জিত করত, যা একটা নির্দিষ্ট ধরনের সুর তৈরি করার ভিত্তি তৈরি করত, আধুনিক ঠাট ব্যবস্থার মতো। ভারতীয় সঙ্গীতের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা হলো মূর্ছনা। মূর্ছনা হচ্ছে একটা গ্রামের অন্তর্গত যে স্বরগুলো, তাদের যদি আমরা ঊর্ধ্বমুখী বা অধোমুখী সাজাই। সহজ কথায় একটা স্কেলের স্বরগুলো কিভাবে আরোহণ এবং অবরোহণ করবে, সেটাই হচ্ছে মূর্ছনা। ধরা যাক সা রে গা মা পা ধা নি সা, এটা একটা আরোহী ক্রম। তাহলে সা নি ধা পা মা গা রে সা, এটা অবরোহী ক্রম হবে। তো কিন্তু আমি যদি সায়ের বদলে রে থেকে শুরু করি, তাহলে রে গা মা পা ধা নি সা রে, এইটা রের মূর্ছনা। এবং আমরা যদি রেকে ভিত্তি করে ভাবি, আমরা দেখব এই রে গা মা পা ধা নি সা রে, এটার যে মুডটা, সেটা কিন্তু সা রে গা মা পা ধা নি সার মূর্ছনা থেকে আলাদা। মূর্ছনার গ্রামাটিক্যাল ব্যাখ্যা, এটাও একটা আলাদা ভিডিওর দাবি করে। আপনাদের যদি মনে হয় অত্যন্ত ইন্টারেস্টিং, এটাকে ওয়েস্টার্ন মিউজিকের পরিভাষায় মোডস বলা হয়। এবং খুব সহজ কথায়, একটু গাণিতিক ব্যাপার, সহজ কথায় যদি মূর্ছনা আমাদের বুঝতে হয়, আমাদের একটা আলাদা ভিডিও লাগবে। আপনারা প্লিজ মন্তব্য করে জানান এই ভিডিওটার ব্যাপারে আপনারা আগ্রহী কিনা। সহজ কথায় ভরত 3টে গ্রামে 21টি মূর্ছনার বর্ণনা দিয়েছেন এবং বলেছেন প্রত্যেকটি মূর্ছনা একটা নির্দিষ্ট মেজাজ বা সুরের বৈশিষ্ট্য প্রকাশ করত, এবং এই মূর্ছনাগুলোই রাগ বা জাতি গঠনের প্রাথমিকতম কাঠামো। সর্বশেষে আসি জাতি বা রাগ। ভরতের নাট্যশাস্ত্রে রাগ এই শব্দটা পাওয়া যায় না। রাগের পরিবর্তে যে শব্দটা ভরত ব্যবহার করেছেন সেটি হচ্ছে জাতি। এই জাতি হলো রাগের পূর্বপুরুষ বা প্রাচীন রূপ। নাট্যশাস্ত্রে আগেই বললাম রাগ শব্দের সরাসরি উল্লেখ নেই, কিন্তু জাতি ধারণাটার মধ্যে রাগের সকল বৈশিষ্ট্য আমরা নাট্যশাস্ত্রে পাই। জাতিগুলো ছিল সঙ্গীতের এক একটা নির্দিষ্ট কাঠামো বা ফর্ম, যার মধ্যে সুর, তাল এবং ভাবের একটা সুস্পষ্ট চেহারা থাকত। ভরত নাট্যশাস্ত্রে 18টা জাতির বর্ণনা দিচ্ছেন। তাদের মধ্যে 7টি শুদ্ধ জাতি এবং 11টা বিকৃত জাতি। প্রত্যেকটা জাতির নির্দিষ্ট নিয়ম ছিল, এবং ঠিক আধুনিক রাগের মতো প্রত্যেকটা জাতির স্বরবিন্যাসের কিছু নির্দিষ্ট নিয়ম ছিল। যেমন গ্রহস্বর, যে স্বর থেকে রাগ শুরু হবে, জাতি শুরু হবে। অংশস্বর, আজকের বাদী স্বর, যে স্বর জাতি সব থেকে গুরুত্বপূর্ণ। ন্যাসস্বর, যে স্বরে জাতি শেষ হবে। অপন্যাসস্বর, একটি বিস্তার বা একটি রূপের মধ্যে যে স্বরের ওপর রাগ ক্ষণিকের জন্য দাঁড়াবে বা জাতি ক্ষণিকের জন্য দাঁড়াবে। বহুত্ব, আজকের বাদী স্বরের মতো কোন স্বরগুলো বেশি ব্যবহৃত হবে। অল্পত্ব, কোন স্বরগুলো কম ব্যবহৃত হবে। সারব, ঔরব, আমরা জানি আজকেরই মতো 5 বা 6 স্বরের রাগ, এবং সন্নিহিত স্বর, আজকের অনুবাদী স্বর, রাগে ব্যবহৃত অন্যান্য স্বর।
তাহলে এই নিয়মগুলো প্রতিটি জাতিকে একটা অনন্য পরিচয় দিত এবং তাদের রস, মেজাজ, ভাব, অনুভূতি এগুলোকে প্রকাশ করত। এই জাতিগুলোই ধীরে ধীরে বিকশিত হতে হতে বর্তমান দিনের শাস্ত্রীয় সঙ্গীতের রাগ পদ্ধতিতে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা যদি ভরতের নাট্যশাস্ত্র থেকে এই 5টি ধারণার একটা জিস্ট তৈরি করতে চাই, তাহলে আমরা বলতে পারি শ্রুতিগুলো হচ্ছে সঙ্গীতের ক্ষুদ্রতম একক এবং এই শ্রুতিগুলোই স্বর তৈরি করে এবং স্বরগুলো একটা নির্দিষ্ট নিয়মে সজ্জিত হয়ে গ্রাম তৈরি করে। গ্রামের মধ্যে স্বরের যে আরোহ এবং অবরোহী ক্রম সেগুলোকে মূর্ছনা বলা হয় এবং এই মূর্ছনার মাধ্যমে যে সুরের কাঠামো তৈরি হয় সেটা হচ্ছেই জাতি এবং এই জাতিগুলোই ভারতীয় সঙ্গীতের, বর্তমান রাগ সঙ্গীতের প্রাচীনতম ভিত্তি। আশা করি এরকম ছোট ছোট আলোচনা আপনাদের ভালো লাগবে। আরেকটা ব্যাপারে ক্ষমা চাওয়া দরকার, আমি এই যে বাইরের ঘরটায় বসেছি এটা একদম মেন রাস্তার পাশে, ফলে একটু নয়েজ বোধহয় আপনারা পাচ্ছেন, আমাকে মার্জনা করবেন। আর আমি ফোনটাকে সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। আজকে গুরু পূর্ণিমা, বুঝতেই পারছেন সবাই ভালোবেসে মেসেজ পাঠাচ্ছেন, তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। কিন্তু আপনাদের একটু এই ফোনের মেসেজের নয়েজ এই ভিডিওর মধ্যে ঢুকে গেল, আমার অপারগতা, আপনারা ক্ষমা করবেন। আশা করি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আমার ইচ্ছা রইল গান শেখানোর পাশাপাশি এই ধরনেরও বেশ কিছু ভিডিও নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসব, যেখানে আমরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসটাকে খুব সহজ ভাষায় একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।